যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। আমার কোনো প্রতিপক্ষ নাই। রাজনীতির মাঠ কখন যে কার জন্য রূপকথার মঞ্চ হয়ে ওঠে আর কখন যে তা এক ভয়ঙ্কর থ্রিলার সিনেমার অন্ধকার গলিতে পরিণত হয় তা হয়তো কেউ আগে থেকে আঁচ করতে পারে না। 2026 সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে পুরো দেশের সব হিসাব নিকাশ আর আলোচনাকে ছাপিয়ে যে দুটি নাম ঢাকা ৮ আসনে সবচেয়ে বেশি তোলপাড় আর হইচইয়ের জন্ম দিয়েছিল তারা হলেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনের সময় তো বটেই, এমনকি নির্বাচনের ফলাফল ঘোষণার পরও এই দুই নেতার কথার লড়াই আর চরম রাজনৈতিক টম অ্যান্ড জেরি খেলা নেটিজেনরা রীতিমতো উপভোগ করেছেন, যা ছিল সে সময়কার সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় খোরাক। কিন্তু কথায় আছে, সময়ের স্রোতে সব গর্জনই একসময় শান্ত হয়ে যায়। একসময়ের সেই উত্তপ্ত কথার যুদ্ধে একে অপরকে ঘায়েল করতে মরিয়া দুই নেতাই এখন অদ্ভুত এক সাইলেন্ট মুড বা নীরবতায় চলে গেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি অবশ্য প্রকাশ্যে ঘোষণা দিয়েই বলেছেন যে তিনি এখন থেকে খুব মেপে এবং সাবধানে কথাবার্তা বলবেন। কিন্তু আরেক প্রতাপশালী নেতা মির্জা আব্বাসের এই হঠাৎ নীরব হয়ে যাওয়ার পেছনের গল্পটা একেবারেই ভিন্ন এবং বেশ রহস্যজনক। জানা গেছে তার এই নীরবতা কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং তা একান্তই শারীরিক। অত্যন্ত গুরুতর এবং সংকটাপন্ন অবস্থায় তিনি বর্তমানে সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। কিন্তু দর্শক, এখানেই দানা বেঁধেছে সবচেয়ে বড় রহস্য এবং থ্রিলারের ক্লাইম্যাক্স। একজন জাতীয় পর্যায়ের এত বড় নেতার অসুস্থতা নিয়ে যেখানে নিয়মিত মেডিকেল বুলেটিন আসার কথা, সেখানে মির্জা আব্বাসকে ঘিরে এখন চলছে এক ভয়ঙ্কর এবং অস্বাভাবিক নীরবতা। তার শারীরিক অবস্থার ন্যূনতম কোনো আপডেট তার পরিবার, মিডিয়া, এমনকি খোদ তার দল বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না। আর ঠিক এই রহস্যময় ধোঁয়াশার সুযোগ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন জোরে সোরে শোরগোল উঠেছে যে মির্জা আব্বাস নাকি আর বেঁচে নেই। তিনি হয়তো আগেই ওপারে পাড়ি জমিয়েছেন এবং কোনো এক অজানা সমীকরণে খবরটি সুকৌশলে চেপে রাখা হচ্ছে। যদিও অনেকেই আবার দাবি করছেন এটি স্রেফ একটি উদ্দেশ্য প্রণোদিত গুজব এবং তিনি এখনও বেঁচে আছেন। তবে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো পরিস্থিতিকে একটু ভিন্ন এবং আরও গভীর দৃষ্টিকোণ থেকে দেখছেন। তারা বলছেন, এক সময়ের চরম প্রতাপশালী এই 70 বছর বয়সী বিএনপি নেতার শারীরিক মৃত্যু ঘটুক বা না ঘটুক, তার রাজনৈতিক মৃত্যু ইতিমধ্যেই নিশ্চিতভাবে ঘটে গেছে। কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গঠিত বর্তমান এই নতুন বিএনপি সরকারে তাকে দৃশ্যত গুরুত্বপূর্ণ কোনো পদেই রাখা হয়নি। তাকে করা হয়েছে কেবল একজন নামকা ওয়াস্তে উপদেষ্টা, যে পদটি কিনা রাজনীতি না করা ডক্টর জাহিদুর রহমানের মতো ব্যক্তিরাও পেয়েছেন। অর্থাৎ দল তাকে সুকৌশলে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু থেকে পুরোপুরি মাইনাস করে দিয়েছে। কিন্তু এই রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটি লুকিয়ে আছে অন্য জায়গায়। রাজনীতির অন্দরমহলে এবং সোশ্যাল মিডিয়ায় এখন এমন কথাও বেশ জোরে সোরে চাউর হয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদির খুনিরা ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার ঠিক পরপরই মির্জা আব্বাসের এমন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পাড়ি জমানোর ব্যাপারটি মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি এক গভীর এবং অন্ধকার চক্রান্তের ইঙ্গিত দেয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই গ্রেপ্তার হওয়া খুনিদের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তির গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ফয়সাল নামের এক কিলারকে নাকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে খোদ মির্জা আব্বাসই ভাড়া করেছিলেন। মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। এই ভয়ঙ্কর এবং বিস্ফোরক অভিযোগ, দলের ভেতরে চরম অবমূল্যায়ন, রহস্যময় অসুস্থতা এবং মৃত্যুর গুঞ্জন, সব মিলিয়ে পরিস্থিতি এখন এতটাই জটিল এবং ধোঁয়াশাচ্ছন্ন যে একটা বিষয় খুব পরিষ্কারভাবেই বলা যায়, সময় এখন কোনোভাবেই আর মির্জা আব্বাসের পক্ষে নেই, বরং এক অজানা এবং অন্ধকার পরিণতির দিকেই হয়তো এগোচ্ছে তার দীর্ঘ রাজনৈতিক জীবন। তবে দর্শক, এই পুরো শ্বাসরুদ্ধকর রাজনৈতিক থ্রিলারে নতুন এবং বিস্ফোরক একটি তথ্য যোগ করেছেন বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি হাসান। মির্জা আব্বাসকে চাঁদাবাজদের সর্দার কিংবা শহীদ ওসমান হাদির খুনের সাথে সরাসরি জড়ানোর এই চাঞ্চল্যকর বিষয়টিকে তিনি দেখছেন একেবারেই ভিন্ন এবং এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের দৃষ্টিকোণ থেকে। তার অত্যন্ত সুনির্দিষ্ট এবং বিস্ফোরক দাবি হল, বর্ষিয়ান এই নেতাকে চাঁদাবাজ বলে দেশ জুড়ে যে সুপরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে এবং তাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে, তার নেপথ্যে খোদ বিএনপির ভেতরেরই একটি অত্যন্ত প্রভাবশালী এবং
অন্ধকার অংশ সরাসরি জড়িত। খোমেনি এহসানের এই দাবির পেছনের রাজনৈতিক সমীকরণগুলো শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। তার মতে রাজনীতির হিসাব মেলানোর জন্য একটু পেছনের দিকে তাকালেই দেখা যাবে 1/11-এর সেই দুর্যোগপূর্ণ সময়ে যারা খোদ বিএনপিকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং জিয়া পরিবারকে চিরতরে রাজনীতি থেকে নির্মূল করতে চেয়েছিল, আজ আশ্চর্যের বিষয় হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটে তারাই সবচেয়ে বেশি মূল্যায়িত হয়েছেন। তিনি উদাহরণ টেনে বলেন, ছিনতাই করা বিএনপির তৎকালীন মহাসচিব হাফিজউদ্দিন আজ ডাবল প্রমোশন পেয়ে মন্ত্রীর পর স্পিকারের আসনে বসেছেন। সর্দার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হয়েছেন। এমনকি একসময় বিএনপি অফিস দখল করতে যাওয়া সাদেক হোসেন খোকার ছেলেও আজ এই নতুন সরকারের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হয়েছেন। অথচ 1/11-এর চরম দুঃসময়ে দলের পক্ষে শক্ত হাতে হাল ধরা সেই মির্জা আব্বাস আজ হয়ে গেছেন চাঁদাবাজ। তাকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মতো একটি সম্পূর্ণ ক্ষমতাহীন এবং অগুরুত্বপূর্ণ পদ। বিপ্লবী পরিষদের আহ্বায়কের মতে বর্ষিয়ান রাজনীতিক মির্জা আব্বাস রাজনীতির এই ভেতরের অন্ধকার বার্তাটি খুব ভালো করেই জানেন এবং বোঝেন। তার ঘনিষ্ঠ সহচর এবং শহীদ ইলিয়াস আলী গ্রুপের 1/11 বিরোধীদের প্রায় সবাই এবার নির্বাচনে মনোনয়ন এবং মন্ত্রিত্ব থেকে শুরু করে দলের দৃশ্যমান কোনো পদেই পাননি। তাই মির্জা আব্বাস খুব সহজেই হিসাব মিলিয়ে ফেলেছেন যে তাকে এভাবে পদে পদে অপমান এবং অপদস্থ করে রাজনীতির মাঠ থেকে সুকৌশলে মাইনাস করার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট বা নীল নকশা কাজ করছে। খোমেনি এহসান তার বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে যে ভয়ঙ্কর ঐতিহাসিক সমীকরণটি টেনেছেন তা দেশের রাজনীতিতে এক নতুন এবং গভীর বিতর্কের জন্ম দিয়েছে। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে মির্জা আব্বাস বরাবরই বিএনপির একজন কট্টর ডানপন্থী নেতা এবং দলনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত অনুগত ছিলেন। শুধু তাই নয়, বেগম জিয়ার মতোই তিনি রাজনৈতিকভাবে ছিলেন প্রচণ্ড ভারত বিরোধী। খোমেনি এহসানের দাবি, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপির ভারত বিরোধী নেতাদের একটি তালিকা করে দেখলেই এই ভয়াবহ ষড়যন্ত্রের জালটি সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। শহীদ খালেদা জিয়া, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে শহীদ ইলিয়াস আলী, এদের কেউই জীবনে কষ্ট না পেয়ে স্বাভাবিকভাবে মরতে পারেননি। আর ঠিক সেই একই অমোঘ, নির্মম এবং ভয়ঙ্কর নিয়তির শিকার হয়েই কি আজ মির্জা আব্বাস এই রহস্যময় অসুস্থতা এবং চরম রাজনৈতিক পরিণতির দিকে আগাচ্ছেন? রাজনীতির এই নিষ্ঠুর এবং অন্ধকার দাবার চালে শেষ পর্যন্ত মির্জা আব্বাসের পরিণতি কি হয় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।